চট্টগ্রামের 5 তারকা হোটেলে আমেরিকান সৈন্য, আর বিমানবন্দরে দাঁড়িয়ে আছে সামরিক পরিবহনের বড় বিমান C-130। চট্টগ্রামে নেমেছে কয়েকশো মার্কিন সেনা। কক্সবাজারে এসেছে আমেরিকান যুদ্ধজাহাজ। ক্রমশ বাংলাদেশকে কি লেখাচ্ছে আমেরিকা। ইশরাক হোসেন বলেন, দেশের জন্য জীবন দিয়ে দেব, তবু 71 ও 24 সালের রাজাকারদের হাতে দেশ স্থানান্তর করব না। খুবই ইন্টারেস্টিং একটা খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। 21 তারিখে যাবেন, 21শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর তিনি বক্তব্য দেবেন। এখানে বলা হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ব্রিফ করছেন, সেখানে বলা হচ্ছে যে যেখানে জাতিসংঘের মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট সহ একাধিক পক্ষের সঙ্গে বৈঠক আছে। যেই দেশের মানুষকে, যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন, ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাপ চাচারা কেন আপনাকে ভোট দিতে যাবে? আপনাকে বুদ্ধি দিছে কে? রয়্যাল ন্যারেটিভ, ছাত্র দল বা বিএনপি। এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে? কেন হচ্ছে? ভারত একেই চায়। তারেক রহমান সাহেব, আমার জীবনে আমি বেকুব দেখেছি, এমন বেকুব দেখি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই দেশের মানুষকে, যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন, ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাপ চাচারা কেন আপনাকে ভোট দিতে যাবে? আপনাকে বুদ্ধি দিছে কে? রয়্যাল ন্যারেটিভ, ছাত্র দল বা বিএনপি। এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে? কেন হচ্ছে? ভারত এটাই চায়। তারেক রহমান সাহেব, আমার জীবনে আমি বেকুব দেখেছি, এমন বেকুব দেখি নাই। জামাত ইসলামী রাজাকার ছিল, জামাত ইসলামী দেশদ্রোহী, আমি এটা মানতে কোনোদিনই রাজি না। এবং 1971 সালের জন্য জামাত ইসলামীকে মাপ চাইতে হবে এমন গাঁজাখুরি উক্তি আমি শুনতেও চাই না। যারাই বলে, আই এম উইলিং টু ডিবেট এনিওয়ান এন্ড এভরিওয়ান বাই দ্য বুক, ব্ল্যাক এন্ড হোয়াইট। কারণ 1971 সালে জামাত যদি মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে না থাকে, সেটা ছিল আইডিওলজিক্যাল ডিফারেন্স। এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস আমাদেরকে শেখায়, পৃথিবীর কোন দেশের 100% জনগোষ্ঠী তাদের স্বাধীনতাকে সমর্থন করে নাই। স্বয়ং আমেরিকার স্বাধীনতা যখন হচ্ছিল, আমেরিকার ফাউন্ডিং ফাদারদের একজন জর্জ ওয়াশিংটন পর্যন্ত প্রথম দিকে এই আমেরিকার স্বাধীনতা চায় নাই। তাহলে কি জর্জ ওয়াশিংটনকে রাজাকার বলা হবে? জর্জ ওয়াশিংটন স্লেভদের ফ্রি করতে চায় না, এই জন্য কি জর্জ ওয়াশিংটনকে স্বৈরাচার বলে আজকে ফাঁসি দিতে হবে? আমি এটা বিশ্বাস করি না, ইউরোপিয়ানরা এটা বিশ্বাস করে না। আপনারা কেন করেন? আপনারা কি বেশি বুঝেন রাজনীতি? আচ্ছা, এখন আজকের আলোচনায় আমি একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি, ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে? কেন হচ্ছে? ভারত এইটাই চায়। কেন হচ্ছে? আওয়ামী লীগও এটা চায়। কেন এটা হচ্ছে? হাসিনা শেখ এইটাই চায়। তারা বিএনপিকে আইসোলেটেড করতে চাচ্ছে। বিএনপি যে গর্ব করে বলছে আমরা সবচেয়ে জনপ্রিয় দল, এই শব্দটা তাদের কাছ থেকে তারা সরিয়ে নিতে চায়। তারেক রহমান দেখছে যে আমি বাংলাদেশে আজকে জঙ্গি তৎপরতার কথা বললে আমারে হয়তো আমেরিকা থেকে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন উঠায় দিবে। তারেক রহমান সাহেব, আমার জীবনে আমি বেকুব দেখেছি, এমন বেকুব দেখি নাই। আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে ডাকসু নির্বাচন বা জামাতের রাজনীতিকে নীতিকে নীতি দিয়ে, সত্যকে সত্য দিয়ে, দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে চ্যালেঞ্জ না করে আপনি যেই দেশে কোনো জঙ্গি নাই এখন বলেন মৌলবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে, মৌলবাদ জঙ্গিবাদ বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না। আপনি এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে? ফারুক সর্দার, জাহিদ সর্দার সাদি? আপনি কি জানেন তারেক রহমান সাহেব জাহিদ সর্দার সাদি, ফারুক সর্দার এক লাইন বাংলা ঠিকমতো বলতে পারে না, এক লাইন ইংরেজি ঠিকমতো সেন্টেন্সটা মেক করতে পারে না? আপনি কি জানেন তারেক রহমান সাহেব? তার উপরে নির্ভর করে 10 বছর আগের ডোনাল্ড ট্রাম্পের বাচ্চার ছবি দেখে আপনার মনে হয়েছে তার জাহিদ সর্দার সাদি বিএনপিকে টিয়ার 3 থেকে সরাইয়া দিবে? এই বুদ্ধি আপনাকে কে দিচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে? আপনি কথায় কথায় যে বলেন বাংলাদেশে জঙ্গিবাদ, জঙ্গিবাদ উৎপাটন করতে হবে, আপনার এই ডায়লগটা কে শিখাইছে তারেক রহমান সাহেব? আপনি রাজনীতির যে কফিন, যে কবর, নিজের কফিনের নিচে পেরেকটা মারতে কেন যাচ্ছেন? আপনি জানেন না যে বাংলাদেশে জঙ্গিবাদ নাই? বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা আছে। শান্তিপ্রিয় মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিতে পর্যন্ত তারা আপত্তি করে না, হিন্দুদেরকে গিয়ে খাওয়া বিলাইতে তারা আপত্তি করে না। সেই দেশের লোকজনদেরকে আপনি যখন জঙ্গি বলেন, ওই দেশের মুসলমানরা কি আপনারা ভোট দিবে? আমি তো দেখি না। যেই দেশের মানুষকে, যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন, ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাপ চাচারা কেন আপনাকে ভোট দিতে যাবে? আপনাকে বুদ্ধি দিছে কে? রয়্যাল ন্যারেটিভ, মির্জা ফাক, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, ইকবাল হোসেন টুকু, সামা ওবায়, কে দিচ্ছে আপনার এই বুদ্ধিটা? নাকি ফারুক সর্দার আর ব্যারিস্টার সায়েম নামের যে কলা গাছ আছে আপনার পাশে, অথবা হুমায়ুন আছে, এরা দিচ্ছে আপনার এই বুদ্ধি? আপনি আরেকটা বলদকে ধরিয়া নিয়ে আইছেন, মাহাদি আমিন না যেন কোন ছাতা,
মাহাদি আমিন আপনার সম্পর্কে যেখানে ক্যানভাস করতে যায় মনে হয় কি জানেন, কাগজ মুখস্থ করে আইছে, আপনি তারে মুখস্থ করে পাঠাইছেন, যাও আমার দালালি করো। তারেক রহমান সাহেব, দেশের মানুষ আগের চেয়ে অনেক সচেতন। কেন জানেন? মানুষ শেখে কখন? যখন ঠেকে যায়। গত 17 বছরে বাংলাদেশের মানুষ এতভাবে শোষিত হয়েছে, এতভাবে অত্যাচারিত হয়েছে, এতভাবে অপমান হয়েছে, তারা এখন শিখেছে। দে আর বিং ফোর্সড টু লার্ন। তারা জানে আপনার ভণ্ডামি কোনটা, তারা জানে আপনার অদূরদর্শিতা কোনটা, তারা জানে আপনার দুর্বলতা কোনটা। আপনি নিজে আপনার মায়ের মুক্তিকে ত্বরান্বিত করার জন্য আপনার দলকে দিয়ে একটা আন্দোলন আপনি তৈরি করতে পারেন না। আর আপনাকে বানায় আপনি নাকি মাস্টার মাইন্ড হাসিনাকে সরাইয়া দেওয়ার। আপনি কি একবার বলেছেন আপনার বক্তব্যে, যারা আমাকে মাস্টার মাইন্ড বলেন এসব বলা বাদ দেন, কারণ আমি মাস্টার মাইন্ড না? আপনি কি একবার বলেছেন? আপনি আপনার পাঁচাটা কুত্তার বাচ্চাদের ছেড়ে দিয়েছেন বলার জন্য আপনি মাস্টার মাইন্ড। আপনি ওই মাস্টার মাইন্ড নিয়ে আপনি এখন ভাষণ দেন চার্লি চ্যাপলিনের মতো। খুবই ইন্টারেস্টিং একটা খবর, এটার বিশ্লেষণের ভার আপনাদের উপর দিলাম। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। 21 তারিখে যাবেন, 21শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর তিনি বক্তব্য দেবেন। এখানে বলা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ব্রিফ করছেন, সেখানে বলা হচ্ছে যে সেখানে জাতিসংঘের মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট সহ একাধিক পক্ষের সঙ্গে বৈঠক আছে। ইন্টারেস্টিং হচ্ছে যে এই প্রথমবার তিনি 4 জন রাজনীতিবিদ তার সঙ্গে আছেন। কারা কারা নামগুলি একটু শোনেন। প্রথমে আছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় জন হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। এরপর আছে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি, রাজনীতিবিদদের কাছে দেশ পরিচালনার ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসেবে আমরা তাদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করেছি। এটার বিশ্লেষণ কি জানি না, যদি সংখ্যা হিসাবে দেখা যায় 4 জন যাচ্ছেন, তার মধ্যে 2 জন হচ্ছেন বিএনপির, একজন জামাতের আর একজন হচ্ছে এনসিপির। এখানে ইসলামী আন্দোলন বা অন্য রাজনৈতিক দলের সদস্যরা নেই। এই পরিধিটা বড় হতে পারতো যদি 20 জন নিতেন, সমস্যা ছিল না। নেননি, বাছাই করা কয়েকজনকে নিলেন। এর মধ্যে কোনো রাজনীতি আছে কেন? আছে কিনা? কারণ হুমায়ুন কবির বাংলাদেশের প্রেক্ষাপটে খুব পরিচিত না। তিনি যেহেতু কাজ করেন তারেক রহমানের সঙ্গে, সুতরাং গুরুত্ব দেওয়া হয়েছে। এই সিলেকশনের ব্যাপারে আসলে কি মানদণ্ড, এটা কিন্তু পরিষ্কার না। আর এটা একান্তই এই প্রায়োরিটিটা হচ্ছে প্রধান উপদেষ্টা। তিনি যাকে মনে করেন তাকে সফর সঙ্গী দিতে পারেন, সেভাবে প্রস্তাব তিনি দিতে পারেন। এটাই যাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে বা যাদের নাম বলা হচ্ছে তারাই চূড়ান্ত কিনা পরিষ্কার না। কিন্তু যেহেতু তারা নিশ্চয় সম্মতি দিয়েছেন বলে তাদের নামটা পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এই সফরের এটি জাতিসংঘের অধিবেশনে মানে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এটা শেষ সফর। এর আগে একটা গিয়েছিলেন আর এটা দ্বিতীয়টা। তো শেষটা তিনি বেশ রাজনৈতিক দলের নেতাদেরকে নিচ্ছেন, প্রথম সফরে কিন্তু নেননি। এই সফরে নেওয়ার হয়তো একটা কারণ আছে, যে রাজনীতিতে যে অনৈক্য, সেই অনৈক্যটাকে ঐক্যবদ্ধ করার জন্য, দূর করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য হয়তো প্রধান উপদেষ্টা 2 দল, বিশেষ করে বিএনপি এবং জামাতকে একসঙ্গে রাখতে চাচ্ছেন। কারণ এটা বাস্তবতা যে বাংলাদেশে এখন প্রধান 2টি দল, সেটি হচ্ছে বিএনপি এবং জামাত। এই 2টি দলের মধ্যে যে কোনো একটি দল ক্ষমতায় আসবে অথবা ক্ষমতার বাইরে বিরোধী দল হিসেবে থাকবে, দুটোই গুরুত্বপূর্ণ। এবং দেখবেন যে বিদেশি কূটনীতিকরা কিন্তু সমানতালে, যেমন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা, পশ্চিমা রাষ্ট্রদূতরা গতকালকে বসছে জামাতের সঙ্গে, আজকে কিন্তু বিএনপির সঙ্গে। তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যে নির্বাচনটা যাতে ব্যাহত না হয়, নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়। এটা আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এমন কোনো দাবি কিন্তু কেউ করেনি। তবে হয়তো একেবারে অবরুদ্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক, এটা হয়তো তারা নাও চাইতে পারে, আমি পরিষ্কার না। কিন্তু প্রধান উপদেষ্টার এই উদ্যোগটা খুব ইন্টারেস্টিং, যে তিনি অন্তত 3টা দলকে গুরুত্ব দিলেন এই সফরে, বিএনপি, জামাত এবং হচ্ছে এনসিপি। এনসিপি আক্তার হোসেন মানে সবসময় উনি যেটা গুরুত্ব দেন যে এনসিপিকে রাখতে চান। জুলাই গণঅভ্যুত্থান, তার ক্ষমতায় আসা, এগুলির ব্যাপারে ছাত্রদের ভূমিকার কথা তিনি সবসময় উল্লেখ করেন এবং তিনি সবসময় বলেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং সেই হিসেবে হয়তো এখানে নাহিদ ইসলাম কেন নেই, অথবা তাদের অন্য কোনো নেতা নেই কেন, এগুলি কোনোটাই হয়তো হয়তো এনসিপির সাথে কথা বলি মানে সরকারি দপ্তর ঠিক করেছে যে আক্তার হোসেনই যাক। অনেক হিসাব নিকাশ আছে, তবে এটা খুব ইন্টারেস্টিং, এটা বাংলাদেশের এরকম ঘটেনি। আপনি দেখেন আগে শেখ হাসিনা যখন সফর গেছেন তখন কি এরকম ভাবে মানে প্রায়োরিটি দিয়ে মানে তার জোটের 3 জন বা 4 জনকে রেখেছে, রাখেনি। এটা অনেকের মধ্যে হয়তো 1 জন 2 জন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সময় তার সাথে 3টা রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে একটা প্রমাণ হচ্ছে যে ডক্টর ইউনূস একটা বার্তা দিতে চান যে তিনি নির্দিষ্ট কোনো দলের না, তিনি সব দলকে ঐক্যবদ্ধ রাখতে চান এবং তাদের মধ্যে যে মতভেদ আছে সেগুলো যাতে নিরসন করে যাতে সবাই ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচনে অংশ নিতে পারে, এবং সেটাই তার চ্যালেঞ্জ। এবং তিনি বলছেন যে অনেক ষড়যন্ত্র আছে, তারপরও ঘোষিত সময়ে নির্বাচন হবে এবং সেটা রমজানের আগেই হবে। এই সংকল্পটা তিনি বাস্তবায়ন করতে চান। হয়তো এই বাস্তবায়নের পথে যদি মানে এই মুহূর্তের জামাত আন্দোলনের ডাক দিয়েছে, আর বিএনপি হচ্ছে নির্বাচনে ঝাঁপাই পড়ার একটা ইঙ্গিত রয়েছে, মানে 2 পক্ষের 2টা
পথ, বিপরীতমুখী পথ, এই দুইটাকে হয়তো কাছাকাছি আনার একটা প্রচেষ্টা হিসেবেই হয়তো দুই দলের দুজন প্রতিনিধিকে সাথে করে নিচ্ছেন। আওয়ামী লীগ এবং ভারতের কিছু মিডিয়ার কোনো কথা শরম নাই, এবং এরা গুজব ছড়াতে ছড়াতে এমন পর্যায়ে গিয়েছে যে মানে কি বলবো আর, সত্যের ধারে কাছেও নাই, মিথ্যার একদম সর্বোচ্চ পর্যায়ে আছে। আবার কিছু তো মানুষ দেখেও, যেমন অনেক মানুষ আছে না, সিনেমা হলে যায়, হরর মুভি দেখে, ফ্যান্টাসি মুভি দেখে, তারা নিজেরা জানে যে এগুলো মিথ্যা, তারপর তারা দেখে কল্পনার জগতে হারিয়ে যায়। তো কিছু লোক আছে এগুলো দেখে, আমার মাঝে মধ্যে খুব মেজাজ গরম হয়, মন চায় মানে এদেরকে পিনাকি ভোটারদের মতো গালি দিই, কিন্তু পারি না আসলে। এই যে দেখুন, লন্ডনে এই যে গত পরশুদিন একটা মোটামুটি কয়েক হাজার লোকের একটা সমাবেশ করেছে আওয়ামী লীগ, সেখানে মনে হয় একজন নেতা আব্দুর রহমান নাকি যেন নাম, সে বলতেছে যে 5ই জুলাই এত মানে 3,500 পুলিশকে মারা হলো, একটা মহিলা পুলিশ বললো ভাই আমি প্রেগনেন্ট, আমাকে ছেড়ে দাও, তাকে তাও ছাড়লো না। অথচ এটা ঢামিটা কথা, কোনো মহিলা পুলিশ প্রেগনেন্ট মারা যায়নি, আর 3,000 পুলিশও মারা যায়নি, মারা গেছে 43 জন। কিন্তু এখন আবার যদি এগুলোকে আপনার যে ইন্ডিপেন্ডেন্ট যে ফ্যাক্ট চেকার আছে, যেমন ফ্যাক্ট চেক বিডি, রিউমার স্ক্যানার, তারা যদি বলে, তারা অলরেডি বলেছে যে এই গর্ভবতী মহিলা পুলিশ হত্যার ঘটনা মিথ্যা, তখন আবার আওয়ামী লীগ বলে এগুলো জামাতের ফ্যাক্ট চেকার। তো এই হচ্ছে ওদের অবস্থা। এবং আমি দেখেছি একদম টপ টু বটম, সজীবর জয় থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত প্রত্যেকটা লোক গুজব ছড়ায়, প্রত্যেকটা লোক গুজব ছড়ায়। ঠিক একইভাবে সেই ভারতের দা ওয়াল, আস্তাক মিডিয়া, রিপাবলিক বাংলা, এরা একদম এত গুজব ছড়ায় যে এই গুজব ছড়ালে আপনি নিজেই বলবেন যে আমি কোন জায়গায় আছি। একটা গুজবের কথা আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে ময়ূক রঞ্জনের রিপাবলিক বাংলা, জবাব চাই বাংলাদেশ, বাংলাদেশ জবাব চাই। মানে আমাদের বাংলাদেশ মানে বর্তমান সরকার নাকি পূর্ব ভারতকে, মানে ওই সেভেন সিস্টার্স, এটাকে ভারতের কাছ থেকে আলাদা করাই মূল টার্গেট। বাংলার ঘাড়ের কাছে নিঃশ্বাস ডিপ স্টেটের। চট্টগ্রামে নেমেছে কয়েকশো মার্কিন সেনা, কক্সবাজারে এসেছে আমেরিকান যুদ্ধজাহাজ। ক্রমশ বাংলাদেশকে কি লেখাচ্ছে আমেরিকা। আজ রাত 7:55 চোখ রাখুন রিপাবলিক বাংলায়। আরেকটা আছে মঞ্চ 71, মানে আওয়ামী লীগের অনেক পেজ আছে, হাজার হাজার পিস, আপনি কটার কথা বলেন আমি জানি না, বিএনপি মিডিয়া কি করে বা জামাতের মিডিয়া কি করে। তো এখানে একটা আওয়ামী লীগের পেজ মঞ্চ 71 লিখেছে যে চট্টগ্রাম কক্সবাজারে মার্কিন বাংলাদেশ গোপন মহড়া। এটা নাকি গোপন মহড়া। সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন, বাংলাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করে চট্টগ্রাম কক্সবাজারে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে আরেকটি যৌথ সামরিক মহড়া। প্রায় 120 জন মার্কিন সেনা সদস্য অংশগ্রহণে এই মহড়া নজিরবিহীন গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। 120 জন, এখানে 80 জন না কতজন যেন, যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে তীব্র আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে কক্সবাজার বিমান ঘাঁটিতে একটি গোপন বৈঠক এবং ইমিগ্রেশন ছাড়া মার্কিন সেনাদের দেশে প্রবেশের খবরে উদ্বেগ আরো ঘনীভূত হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানা গেছে, এদের নির্ভরযোগ্য সূত্র, 10 সেপ্টেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্স একটি ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছান মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রায় 120 জন সদস্য। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে শহরের রেডিসন ব্লু ভিউ হোটেলে, যেখানে 85টি কক্ষ আগে থেকে সংরক্ষিত ছিল। তবে উদ্বেগের বিষয় হচ্ছে যে হোটেলের গেস্ট রেজিস্টারে তাদের কারো নাম পরিচয় নথিভুক্ত হয়নি, যা এই অভিযানের গোপনীয়তা স্পষ্টকারতাকে স্পষ্ট করে তুলেছে। মানে কি বলবো এগুলো, মানে এখানে কক্সবাজার বিমান ঘাঁটিতে গোপন বৈঠক, তারপরে ইমিগ্রেশন ছাড়াই প্রবেশ, গভীর রাতে তৎপরতা, তারপরে 14 তারিখ কক্সবাজার বিমান ঘাঁটিতে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের সদস্যদের গোপন সভা, গভীর রাতে মার্কিন বিমান বাহিনী কর্মকর্তাদের কক্সবাজার বিমান ঘাঁটি পরিদর্শন, বাড়তি উত্তেজনা, এগুলো নাকি আবার ওই চন্দন নন্দীর নর্থ ইস্ট নিউজে প্রচারিত হয়েছে। ভালো কথা। দেখুন, বাংলাদেশের সঙ্গে আমেরিকার বিভিন্ন পর্যায়ের সেনাবাহিনী, বিমান বাহিনীর, বিভিন্ন নৌবাহিনীর মহড়া, এটা কিন্তু নতুন না। এটা শেখ হাসিনার আমল থেকে হয়েছে। শেখ হাসিনার আমলে প্রতি বছরে একবার বা দুইবার এই ধরনের মহড়া হতো, প্রত্যেকটা বছর ঠিক একইভাবে মহড়া হতো। তখন তো এইসব কথা বলা হতো না। তখন তো এই আওয়ামী লীগের এবং এই ভারতীয় গুজববাজরা, আওয়ামী লীগ গুজববাজরা এটা তখন বলতো না। এই আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে নৌ মহড়া, এটা প্রতি বছর বছর হয়ে আসছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর এই দুইবার হলো, ইউনূসের আমলে দুইবার, আর হাসিনার আমলে গত 15-16 বছর ধরে 15-16 বারই হয়ে এসেছে। আমি আপনাদেরকে শুধু দুইটা উদাহরণ দিই, আমি দুটো উদাহরণ দিই। যেমন এখানে দেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র 6 দিনের বিমান মহড়া শুরু রোববার। এই খবরটা বাংলা নিউজে প্রকাশিত হয়েছে 19 ফেব্রুয়ারি 2022 সাল। এখানে লিখেছে যে রোববার 20 ফেব্রুয়ারি শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর 6 দিন ব্যাপী এক্সারসাইজ স্কোপ সাউথ 2022 শীর্ষক মহড়া। সেম, এখন দেখতে হচ্ছে সেম জিনিস। তখন শেখ হাসিনা ক্ষমতা ছিল 2022 সালের 19 ফেব্রুয়ারি। আরেকটা দেখুন 2020 সালের 3রা ফেব্রুয়ারি, এটা আইএসপিআর থেকে বলা হয়েছে, মানে সেনাবাহিনীর যেই মুখপাত্র হিসেবে কাজ করে আইএসপিআর, বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও প্যাসিফিক এয়ারফোর্স, ঠিক সেম প্যাসিফিক এয়ারফোর্স, যুক্তরাষ্ট্রের যৌথ অনুশীলন মহড়া এক্সারসাইজ স্কোপ সাউথ 2020 অনুষ্ঠিত, এবং এখানে ছবিও দিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার আমলে প্রত্যেকটা বার এই ধরনের মহড়া হতো, এটা স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক তেমনি কক্সবাজারে মার্কিন নৌবাহিনী এসে সেখানে আমাদের মেরিন সেনাদেরকে বিভিন্ন ট্রেনিং মাঝে মধ্যে দেয়, এবং ভারতে গিয়েও অনেক সেনাবাহিনীর সদস্যরা ট্রেনিং নিয়েছে বিভিন্ন কলেজে, যদিও সেটা বর্তমান সরকার বন্ধ করেছে বা শেখ হাসিনা নিত। এগুলো প্রশিক্ষণের স্বাভাবিক প্রক্রিয়া। উন্নত দেশের সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নিলে আমাদের সেনাবাহিনী দক্ষতা বৃদ্ধি পায়। এটা শেখ হাসিনার আমলে হয়েছে, সেই ধারাবাহিকতায় ইউনূসের আমলে হচ্ছে। এরকম হাজার হাজার প্রমাণ দিতে পারে। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।